জাতির পিতা কোন দল বা গোষ্ঠীর নিজস্ব সম্পত্তি নয়। বারবার বলেছি, বঙ্গবন্ধু আমারও পিতা, আপনারও পিতা, সবারই পিতা, উনি সার্বজনীন। জিয়া পরিবার মানে বাংলাদেশের গণতন্ত্র, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু একটা স্বাধীন দেশ। জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক। এখন জিয়া পরিবার মানে গণতন্ত্রের এখন কেন্দ্রবিন্দু। যার জন্ম না হলে আমি সেনাবাহিনী প্রধান হতে পারতাম না, যার জন্ম না হলে রাষ্ট্রপতি হতে পারতাম না, যার জন্ম না হলে এই সংসদে বক্তব্য দিতে পারতাম না। আমার স্পিকার বলে কি সংসদে ফজা পাগলা আর আন্দালি পার্থ আব্বার হেভি বক্তিমা জারিছে। বাঙ্গু সেকুলার আওয়ামী বাম মহলে হেভি হাততালি পাইতেছে। হাততালি দেন নির্দেশ সাহেব, হাততালি দেন আছে। এপিসোডের পরে দর্শকরা কবে কার হাততালি আসলে পাওনা হইল। আন্দালি পার্থর লগে সামনাসামনি তর্ক করা গেলে জমলো হইনি। যাই হোক, আজকে দুইজনেরই ধর্ম এই এপিসোডের দুইটা পর্ব হবি। আজকে দুইজনের বক্তব্য খণ্ডন। ফজা তো মিথ্যাবাদী, তাও ওরা ধরা লাগবে। আর দ্বিতীয় এপিসোড হবে জুলাই আর ৭১ নিয়ে আমার প্রস্তাবনা, কোনটা আসলে আমাদের ইতিহাসের অংশ আর কোনটা না। আন্দালি পাথরে তার বক্তিমা নিয়ে ডলা দিতে পারলে মজাই লাগে। তাইলে আসেন এইবার তুলা ধনা করি দুইজন রে একে একে। প্রথমে ফজা পাগলা, এইটা সে তুলা ধনার সাউন্ড হবে। দেন শুরু করেন, আল্লাহর নামে শুরু করি। আসেন। ফজা তো মিশা কথা বলেই, তার উপরে ভুলভাল কথা বলে। ওর মিশা কথা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, এই যে দেখেন, কিসের মুক্তিযুদ্ধ করেছে ওইটা দেখাইছিলাম। ওটি এটা আমার কইতে খারাপ লাগতেছে, কিন্তু না কইও পারি না। এই যে মুক্তিযোদ্ধারাই কলে তাদের নিজেদের পচায়। আপনারা সবাই দেখিছেন না যে এটা কইতেছে যে ফজা মুক্তিযোদ্ধা ছিল না? না দেখে থাকলে দেখেন। যে ফজলুর রহমান ভাই আমরা সম্মান করি, সে রাজনীতি করে, তবে তার কোনো চরিত্র আছে বলে আমি মনে করি না। একবার আওয়ামী লীগ, একবার হলো গামছা, একবার টেলিভিশন, এখন হচ্ছে ধানের শীষ। এরপরও সে সম্পূর্ণ মিথ্যা কথা বলে। সে ছিল বিএলএফ, সে বিএলএফ ছিল, আমার ভাই বিএলএফ ছিল, আমার চাচাতো ভাই বিএলএফ ছিল। তারা যারা দুনিয়া ট্রেনিং দেওয়ার পর তারা কোনোদিন রাইফেল হাতে নেয় নাই। তারা স্বাধীন হয়েছে, তারা এই দেশে আসছে। সে বলতেছে সে নাকি সে কোম্পানি কমান্ডার ছিল, তার অধীনে ৯০০ মুক্তিযুদ্ধে যুদ্ধ করছে, সে ব্যাংকারি ছিল, সে সাতটায় গেছে, রক্ত দিছে। এগুলি সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের মিথ্যাবাদীকে ভোট দেওয়া বা আমি মনে করি সেটা উচিত না। একজন মিথ্যাবাদী এইভাবে মিথ্যা কথা বলবে কেন? শুনিছেন, এটা যখন ভাইরাল হয়েছে তখন সে আবার পোল্টি মারিছে। দেখেন পোল্টি মেরে কি কয়। আমি ফজলু ভাই মুক্তিযোদ্ধা না, ফজলু ভাই কমান্ডার না, এগুলি সম্পূর্ণ মিথ্যা। আমি বলি নাই। ফজলু ভাই আমাদেরকে বিজাগ্রত করছে মুক্তিযোদ্ধার কথা বলে। কাজে এই ফজলু ভাইয়ের মন্তব্য বলা আমাদের দ্বারা এটা সম্ভব না। এই সাংবাদিক সাহেব আমার এই আগের আলাপ বাদ দিচ্ছে, পরের আলাপ বাদ দিয়া আমার উপরে এই কথাটি আর কি লাগাই সেরা এই জন্য আমার মান ইজ্জত নষ্ট করছে। ফজলু ভাইয়েরও ক্ষতি বা নষ্ট হয়েছে। নিজেই কইছে ফজা মুক্তিযোদ্ধা ছিল না, কমান্ডার ছিল না। আবার নিজেই কয় আমি কই নাই। বাটপার কেমন দেখেন। মানে মুক্তিযোদ্ধা হইলে কি বাটপার হইতে হয় নাকি? বাঁচাইছে যে বুড়া কয় নাই, এগুলো এডিট করা যায়, অথবা এ আইডিয়া বানাইছে। যাই হোক, ফজার কথায় আসি। ফজা কইতেছে পাল বংশের রাজধানী নাকি বগুড়ার মস্তানগড় ছিল। শুনেন। পাল বংশ আজ থেকে ২০০০ বছর ১০০০ বছর আগে বগুড়ার মহাস্থানগড় পুণ্ড্রবর্ধনের রাজধানী স্থাপন করে বাঙালির যে শাসন শুরু করেছিল। শুনিছেন? এ বালশুন, পাল রাজাদের রাজধানী মহাস্থানা ছিল নাকি রে বালশুন? মুরুক্ষ সোদা, এটাকে মুক্তিযুদ্ধের ইতিহাস পাইছু মনের মাধুরী মিশা কবু
হ্যাঁ, পালেদের রাজধানী ছিল গৌড়। মালদা, মুর্শিদাবাদ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই এলাকায় অনেক জায়গায় ঘুরিছে, পাটলিপুত্র টুত্র মেলা জায়গায় গেছে, এমনকি বিক্রমপুরেও আসিছে, কিন্তু কোনোদিনই মহাস্থানগড়ে তা যায়নি। বরেন্দ্র অঞ্চলে ছিল, বরেন্দ্র অঞ্চল। ভুলভাল ইতিহাস করলে গেলে তোর ব্যবস্থা হবে, দাঁড়া, তোর কি করা হবে সেটা পরে দেখাচ্ছি। আবার দেখেন কইতেছে নীলকরের অত্যাচারে ৭৪-এর মন্বন্তর হয়েছিল, তখন নাকি মায়েরা ছড়া কাটতো, খোকা ঘুমাইলো, পাড়া জুড়াইলো, বর্গি এলো দেশে। শুনেন, যখন ১৭৫৭ সনে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় সিরাজউদ্দৌলার পতন হয়েছিল, নীল সাহেবদের অত্যাচারে যখন মানুষ জর্জরিত হয়েছিল, ১৭৭০ সন যাকে বলা হয় ৭৪-এর মন্বন্তর, সেই সময়ে যখন বাংলার ১/৩ লোক না খেয়ে মরেছিল, নীল সাহেবদের অত্যাচারে যখন বাংলার মায়েরা কেঁদে কেঁদে ছড়া বলতো, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফোরালো, পান ফোরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো রসুন বুনেছি। শুনেছেন? বালছুন, ওটা ৭৪-এর মন্বন্তর না, ৭৬-এর মন্বন্তর। এটারে ৭৬ বলা হয় কারণ ইংরেজি ১৭৬৯ থেকে ১৭৭০ এই সময়টা হয়েছিল মন্বন্তর। ওটা বাংলা সনে ছিল ১১৭৬ বাংলা, তাই নাম হয়েছে ৭৬-এর মন্বন্তর। লিগায় নিছে, দেখেন লিগে তাও ভুলভাল বলে, লিগে বানতে পারে না ঠিক মতো। এইগুলো সংসদে গেছে, মানুষের পাবলিকের টাকা এত খরচা করে করছে এখানে। আর খোকা ঘুমালো পারে জলে রেখে নীলকরদের অত্যাচারের টাইমের ছড়া নাকি হালা বালচুন মূর্খ সোদা। বর্গি তোর পিতৃভূমি ইন্ডিয়ার মারাঠা আদর্শু, বাংলা আসতো আলীবর্দী খানের টাইমে। বর্গীদের বিরুদ্ধে আলীবর্দী খান মানে এই সিরাজউদ্দৌলার নানা, বর্গীদের বিরুদ্ধে আলীবর্দী খান, তরুণ সিরাজউদ্দৌলা, মির্জাফর আলী খা যুদ্ধ করে, মির্জাফরের বিরুদ্ধে বর্গীরা পরাজিত হয়। এটা কি মুক্তিযুদ্ধের ইতিহাস? যা খুশি তাই কয়ে দেব। হ্যাঁ, তোর গোষ্ঠীরে সুইজাল দিয়ে রান্না করে খাওয়ানো লাগবে, মাদারগঞ্জ থেকে মাংস কিনা তোর হোম ডেলিভারি পাঠানো লাগবে। তারা আবার দেখেন কয় ক্ষুদিরামের ফাঁসি, আবার নাকি প্রফুল্ল চাকিরও ফাঁসি দিছিল। শোনেন, ২০০৫ সন থেকে ধরে ৮ সনে ক্ষুদিরাম মের ফাঁসি, যে ফাঁসিতে গান হয় বাংলায় আজও একবার বিদায় দেমা ঘুরে আসি, সেই প্রফুল্ল চাকির ফাঁসি, এই যে যুদ্ধ, তারপরে চিত্তরঞ্জন দাস। শুনিছেন কত বড় মূর্খ সোদা? প্রফুল্ল চাকিকে ফাঁসি দিছিল নাকি? জানেন তো ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকি ওই ব্রিটিশ বিচারক কিংসফোর্ডকে হত্যার জন্য বোমা ছোড়ে, তারপর দুইজনে পালায় দুই দিকে। ক্ষুদিরাম ধরা পড়ে, প্রফুল্ল চাকিরে ধরতে গেলে নিজেই সুইসাইড খায়, তারাও ফাঁসি দিয়ে দিছে প্রফুল্ল চাকিরে। আচ্ছা জানেন তো কিংসফোর্ডকে মারতে যে পারে নাই, যে তারা মারা যায় দুইজন নারী, কিন্তু এইটারে গ্লোরিফাই করার কি আছে? এরা গীতা পাঠ করে পূজা দিয়া মারতে গেছে বোমা, তাও ঠিকঠাক মতো মারতে পারে নাই। ভাবেন তো হাসিনার আমলে এই দুইজন মুসলমান নামাজ পইরা কোরআন শরীফ পইরা বোমা মারতে যাইতেছে হাসিনার বিচারপতিরে, যে কিনা খালেদা জিয়াকে জেলে দিছে, বা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি দিছে। মারতে গিয়া মাইরা ফেলাইলো দুই নারীরে। বাঙ্গু সেগুলাররা কি করতো তাইলে? দুনিয়া মাথায় তুলে ফেলতো না? ক্ষুদিরামকে নিয়ে তো করে না, ক্ষুদিরামকে তো জঙ্গি বলে না, ক্ষুদিরামকে তো সন্ত্রাসবাদী বলে না। একই তো কাজ নাকি ভিন্ন কাজ? এই হইতেছে এদের ভণ্ডামি। তুই কইতেছে মুক্তিযুদ্ধ এত সহজ না। শুনেন, আমি আজকে আপনাদের কাছে বলতে চাই, মুক্তিযুদ্ধ এত সহজ জিনিস না। হ্যাঁ, সহজ তো নাই রে বালচুন। কত মিছা কথা বানায় কইতে হয়, গোজা দিতে হয়, কিন্তু মিলে না শেষ পর্যন্ত। দেখেন কি কয়, স্পিকারকে কইছে আপনি সিলেটে যুদ্ধ করেছেন, সিলেটের বন্দুকের গুলির আওয়াজ হইতেছে, আর ওই ময়মনসিংহ সে বসে শুনিচ্ছে। শোনেন, আপনি যে এখানে বসে আছেন, আপনি যে সালুটি করে যুদ্ধ করেছিলেন 4 দিন, কত লোক মারা গিয়েছে, কত সন্তান শহীদ হয়েছে, একটা বন্দুকের আওয়াজ, একটা কামানের আওয়াজ সিলেটে হয়েছে, আর আমি ময়মনসিংহে বসে সেই আওয়াজটি শুনেছি। আখাউড়াতে সেই নদীতে যে যুদ্ধ হয়েছে, যে যুদ্ধে নেতৃত্ব দিয়েছে খালেদ মুশাররফ, হায়দারেরা, সেই শব্দ আমার বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে, সেই শব্দ আমি শুনেছি। ওই যে ধানোয়া কামালপুরে কর্নেল তাহেররা যুদ্ধ করেছে, সেই যুদ্ধের সংবাদ শব্দ আমি কিশোরগঞ্জ থেকে শুনেছি। শুনিছেন? আচ্ছা, আমাদের মাননীয় স্পিকার হাফিজ ভাই, আপনি বসে বসে শুনলেন এগুলা? আপনি একজন সামরিক বাহিনীর লোক, একজন সামরিক কর্তা, আপনি একজন সামরিক কমান্ডার, আপনি এগুলো শুনলেন বসে বসে, কিছু কইলেন না। সিলেটের ছোটখাটো পারমাণবিক বোমা মানলো তো ময়মনসিংহের শব্দ পৌঁছাবে না। 100 কিলোমিটার দূরে শব্দ নাকি শুনিছে।
তারপর কালামপুরের যুদ্ধের শব্দ নাকি শুনিছে কিশোরগঞ্জ থেকে, এটা 200 কিলোমিটার দূরে। দেখেন ইতিহাস কইতেছে 8 মিনিটে কতগুলা মিছা কথা বানায় বানায় কইল। পাবলিকের টাকা খরচা করে সব বালসাল জোকার গুলা মেতাকার করে সংসদ ভবনে। আবার দেখেন কইতেছে শিল্পকলার গান হইতে দেয় নাই প্রফেসর ইউনূসের আমলে, বাউল গান হইতে দেয় নাই। শুনেন, আমি আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, 5ই আগস্টের পরে কি হলো? আমাকে একটু 5ই আগস্টের পরে কি হলো আপনারা জানেন? এইখানে ইউনূস সরকার ছিল, আমি শিল্পকলার সামনে থাকি, একটা গান হইতে পারে নাই, একটা নাটক হইতে পারে নাই, একটা লালনের গীতি হইতে পারে নাই, একটা বাউল গান হইতে পারে নাই, সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল। শুনিছেন? এই যে দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন স্তরে সাংস্কৃতিক আয়োজনে হামলা হইল, শিল্পকলা একাডেমিতে সারা দেশে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, অন্যান্য দিবসে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, বাউলদের নিয়ে সাধু সঙ্গ হয়েছে, গান হয়েছে, নাটক হয়েছে, লালন গীতি হয়েছে। এইগুলো এরা কয় মিছা কথা কেন কইলো, এগুলো এক্সপান্স কেন করা হইলো না? এর গোষ্ঠীরা সুই জাল দিয়ে রান্না করে খাওয়ানো উচিত। খাওয়া দেন এডিটর সাহেব এবার। আমি তোর গোষ্ঠীরে চুই ঝাল দিয়ে রান্না করে খাওয়ামু, ওরে মাদার গঞ্জ থেকে মাংস কিনে তোরে হোম ডেলিভারি পাঠামু, আমি তোর গোষ্ঠীরে চুই ঝাল দিয়ে রান্না করে খাওয়ামু। খাইছু? হোম ডেলিভারি পাইছু? হ্যাঁ, হালা বালশুন ফজা পাগলা। সে আবার নালিশ করে। ফজা পাগলা যারা বলে তারা নাকি অসভ্য। শুনেন, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে, উনি একদিন এটা বলেন তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম। শুনেছেন? ও নিজেই ফজা পাগলা উপাধি পেয়ে উচ্ছ্বসিত হয়েছিল, পারলে নাচে। এই যে দেখেন কি কয়, এই পেপারেও আসিছে, এডিটর সাহেব ভিডিও দেখান। কাজে পাগলা তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, কিশোরগঞ্জের পাগলা মসজিদ আর কিশোরগঞ্জের ফজু পাগলা, ঠিক আছে, পাগলা তো সাংঘাতিক একটা উপাধি আমাকে দিছে। আমি এটা চিন্তা করে বাইর করছি যে আমাকে পাগলা বললো কেন এইসব এই মৌলানা নামদারি লোকেরাও। দেখলাম যে ঠিকই বলছে। দেখেছেন? আচ্ছা বলেন, তোর কি মাথা মোতা ঠিক আছে? নাই তো, পুরাই আওলায় গেছে। এই হইতেছে মুক্তিযুদ্ধের বীর আইকনিক ফিগার। এই মুক্তিযুদ্ধ কি মাল তাইলে বুঝেন তাইলে? মুক্তিযুদ্ধ তাইলে কি জিনিস? এই সংসদে রাজাকার কইয়া হুঙ্কার দেয়। দেখেন, আমি বলতে পারবো কিনা কথাটা আপনি, এই আলবদর রাজাকারের বাচ্চারা, এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। দেখেছেন? হাসিনাও এক রাজাকারের বাচ্চা কইয়া হেলিকপ্টারে ভাগিছে। এই যে দেখেন, তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তারপরে সে ঐতিহাসিক মিছিল শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। ইতিহাস পাল্টায় গেল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। যত মুক্তিযুদ্ধ বিএনপি এদেরকেও খেদাইবে পাবলিক। দেশ চালাইতে পারতেছে না, তাই এইসব কইয়া মাঠ গরম রাখতেছে, যেন এইসব নিয়ে কেউ কথা না বলে। ভিলেজ পলিটিক্স এর কৌশল আর কি। 71-এর স্বাধীনতা সংগ্রামের সেকেন্ড ডিভিশনের প্লেয়ার হইয়া বিএনপি এরকম মুক্তিযুদ্ধ, বিএনপির মুক্তিযুদ্ধ কেন খাবো? মিষ্টি গেলে ঘোষের মিষ্টি খাবো। আওয়ামী লীগের কাছে মুক্তিযুদ্ধ শুনবো, বিএনপির কাছে কেন শুনবো মুক্তিযুদ্ধ? ওর কাছে কেন শোনা লাগবি? বিএনপি দলই তো ছিল না 71-এ। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিছে তো দল হিসেবে। মুক্তিযুদ্ধের অবিসংবেদিত নেতা মুজিব ওরফে সোহরাওয়ার্দীর বডিগার্ড। নায়িকাই যদি দেখা লাগে তাহলে ঐশ্বরিয়া রাইরে দেখবো, ময়ূরীরা তো দেখবো না। যাই হোক, জোকাররে নিয়ে আর কথা না বাড়ে। এইবারে আন্দালিপ পার্থ। আন্দালিপ পার্থ কইতেছে কেন তরুণেরা জুলাই জুলাই করে, তরুণেরা দেখে নাই আওয়ামী আমল। তারা শেয়ার মার্কেটে দরবেশ বাবার হাতে ফকির হইয়া যাওয়া কথা জানে না, কারণ তাদের বয়স ছিল তখন 10 বছর। এই পার্থ, এটা কেন যুক্তি হইল? এই বক্তিমায় তো মুক্তিযুদ্ধের কথা কইছেন। আপনি মুক্তিযুদ্ধের দেখিছেন? দেখেন না, আপনার জন্ম তো 1974-এ। আপনি তো মুজিবের শাসনও দেখেন নাই। ওদের তো বয়স 10 বছর। আপনি তো মুজিবের আমলে বিছানায় হাগু করেছিলেন যখন মুজিবের বাকশাল চলে। আপনি 71 বুঝতে পারবেন, মুক্তিযুদ্ধ বুঝতে পারবেন, আপনি মুজিবের বাকশাল বুঝতে পারবেন। আপনি তখন বিছানায় হাগু করেন, সেটাকে ধারণ করতে পারবেন। আর আজকে তরুণরা পারবে না। কি চমৎকার যুক্তি!
হ্যাঁ, জানলেও সেটা ফিল করে না নাকি? শুনেন, আওয়ামী লীগ আমলে কোনো অব্যবস্থা হয় নাই বিদ্যুৎ খাতে। আওয়ামী লীগ আমলে হয়েছে লাগামহীন দুর্নীতি আর চুরি বিদ্যুৎ খাতে, এবং সেই বোঝা আমরা এখনো বয়ে বেড়াচ্ছি। আমি এই কথাটা সম্মানের সাথে এই জন্য বলি, কারণ আমি কয়েকদিন ধরে আই ওয়াজ ওয়ান্ডারিং যে কেন তরুণ সমাজরা বারবার শুধু জুলাইতে এই 36 দিনের কথাই বলে। দেন আই রিয়েলাইজড যে আমরা 2008 থেকে গত 17 বছরের আওয়ামী লীগের অত্যাচারের কথা তাদের সাথে কানেক্ট করতে পারি নাই। আমার সামনে বসা মাননীয় সংসদ সদস্য আমার ভাই নাহিদ, হাসনাত, দে আর অনলি 28 years of age। 18 বছর আগে তাদের 10 বছর বয়স ছিল। তারা শেয়ার মার্কেটের দরবেশের অত্যাচারে 30 লক্ষ লোকের ফকির হয়ে যাওয়ার কথা জানে না, জানলেও সেটা ফিল করে না। বিডিআর পিলখানার কথা ফিল করে না, হয়তো জানে। তারা হেফাজতের সময় আলেম ওলামাদের রাস্তায় কান ধরে উঠায়া বসার সেই অপমানের কথা ফিল করে না। উই কুডন্ট কানেক্ট টু দেম। কি ভয়ানক কথা! কেমনে জানলেন ফিল করেন না? আপনি কি অন্তর্জামী? 17 বছর নাকি ছোট ছোট জুলাই করিছে এ পার্থরা? আমি পার্থ দেখাই, আপনি জেল থেকে বের হয়ে কি কইছিলেন? প্রতিক্রিয়া তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এতগুলি মানুষ মারা গেছে, এটা তো আসলে আমাদের জন্য প্রচন্ড দুঃখজনক একটা ব্যাপার। এই ঋণ তো আসলে আমরা শোধ করতে পারবো না, এবং এই রক্ত বিসর্জন দিয়ে তারা আমাদের যা উপহার দিয়েছে, এই দেশকে যা উপহার দিয়েছে, সত্যি কথা বলতে রাজনীতিবিদ হিসেবে তো আমরা তা দিতে পারি নাই। এবং আমরা চাই যাতে এই রক্তের সঠিক সম্মান আমরা দিতে পারি, আমরা আগামীতে একটা ভালো রাষ্ট্র এই জাতিকে দিতে পারি। আমরাও 17 বছর অনেক কষ্ট করেছি, অনেক কিছু করেছি, হয়তো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। মহান আল্লাহ হয়তো এতগুলি রক্তর মাধ্যমেই এই জিনিসটা আমাদেরকে দিয়েছে। আমি একদিকে তো অবশ্যই আত্মার রুহুর মাগফিরাত কামনা করি, অন্যদিকে এই দুঃখের মধ্যেও জাতিকে অভিনন্দন যে জাতি একটা ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ দেখতে পাবে সামনে। এই নতুন বাংলাদেশ বানাইতেছেন, এই আপনার কৃতজ্ঞতা। হ্যাঁ, আপনি যে পার্থ এত বাক্য জারিলেন ফ্যাসিস্ট শাসন নিয়া, আপনি ওই ফ্যাসিস্ট আমলে তো হাসিনার প্রশংসা করতে করতে কায়ত হয়ে পড়ে যেতেন। সোহরাওয়ার্দীর বডিগার্ড তো আপনার প্রেরণা ছিল। আমি ব্যানে ব্যানে করছি না, আপনি নিজেই কইছেন। দেখেন কি কইছিলেন, এডিটর সাহেব দেখান, শোনায় দেন। আর আপনি যদি মনে করেন হ্যাঁ ইন্সপিরেশন কার কোনটা ভালো লাগে, সেক্ষেত্রে আই এম ভেরি ওপেন। আমি যে কারো কোয়ালিটি ভালো যেটা সেটা আমি গ্রহণ করতে পারি। আমি বঙ্গবন্ধুর বলিষ্ঠতা আমার খুব পছন্দ, আমার মামা শেখ ফজলুল হক মনির অর্গানাইজিং ক্যাপাসিটি আমার খুব পছন্দ, বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে ক্রাইসিস হ্যান্ডেল করে সেটা আমাকে খুব মুগ্ধ করে। শুনেছেন? আচ্ছা, আর এক কথা বলি, আপনি তো 2019-এ বিএনপি জোট ছাড়িয়েছিলেন। এই যে দেখেন ঘোষণা দিয়াই 2022-এ যখন বিএনপি সমমনা 12টা দল নিয়ে জোট করলো, সেটা তো গেলেন না। জোট ছাড়ার পরে আপনার দলের কোনো সিগনিফিকেন্ট রাজনৈতিক কর্মসূচি ছিল না। তো আপনি তরুণদের টানতে পারেননি কইতেছেন, তরুণদের বুঝাইতে পারেননি কইতেছেন। আপনার দলের আদর্শ কর্মসূচি বুঝাইতে পারছেন, আপনার দল বড় হয় না কেন? আপনি যে কইলেন অসংখ্য জুলাই করিছেন, এটা তো বাংলাদেশের মানুষ দেখিছে, তাই না? ঈদের পরে আন্দোলন আর কেসি গেটের মধ্যে থেকে স্লোগান দেওয়া, বালুর ট্রাক সরাইতে না পারা, এগুলো বলেন না কেন? সারা দেশের মানুষ তো তাকাইছিল বিএনপির দিকে, একটা লড়াইয়ের নেতৃত্ব দেবে বিএনপি, হাসিনাকে খেদানোর নেতৃত্ব দেবে, তৈরি ছিল তারা। পারে নাই বিএনপি, আপনার জোট পারে নাই। এক অভাবনীয় ঘটনা ঘটছে, তরুণদের হাতে, রাজনীতির কিছুই জানে না তারা, তাদের হাতে নেতৃত্ব দিয়ে দিছে মানুষ, লিডারশিপ দিয়ে দিছে সারা দেশের মানুষ। আপনি যে কইলেন তরুণদের আপনারা কানেক্ট করতে পারতেছেন না, আপনি কানেক্ট করবেন কিভাবে? আপনি তো আপনার নিজের ভাইরাই ঠিক করতে পারেন নাই। আপনার ছোট ভাই তো যুবলীগের কেন্দ্রীয় সহসভাপতি, আপনার বাইরে ফ্যাসিবাদ দেখাইতে পারেন নাই। ও করে কেন ফ্যাসিবাদীর দল? দেখেন কইতেছে ব্যবসায়ীরা কবিতা লিখছে, তোমাকে চাই। কেউ কবিতা বলেছে তুমি আমার প্রথম, তুমি আমার দ্বিতীয়। আপনারা শুনেন নাই? আমরা শুনেছি। হাউ ডিসকাস্টিং! এডিট সাহেব, ওটা শোনা নাই যে একে আজাদের ওই প্রথমত আমি তোমাকে চাই হাসিনাক শুনাইছিল না, ওটা শোনান আবার। শেখ হাসিনার সরকার বারবার দরকার, তাই শিল্পী কবির সুমনের
জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই, প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, ভীষণ অসম্ভবও তোমাকে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শুনেছেন? এবার পারতো দেখেন এই লোকটা কে কে ওই লোকই তো। তারেক রহমান কি করে তার সাথে? হ্যাঁ, সেও তোমাকে যাই শোনায় দেবে। ওদের সাথে তো ঠিকই ঘষ্টান। হ্যাঁ, তখন লজ্জা লাগে না? আচ্ছা দেখেন, পার্থ বলতেছে তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে খারাপ সময় ক্ষমতা নিছে। শুনুন। আরেকটা রিজন বোঝা দরকার যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যখন গণতন্ত্র ক্ষতবিক্ষত, তখন বাংলাদেশের দায়িত্ব নিয়েছে, যখন দ্য হোল কান্ট্রি সিস্টেম ইজ কমপ্লিটলি করাপ্টেড। পার্থ, আর ইউ কিডিং? হ্যাঁ, প্রফেসর ইউনূস কোন সময় ক্ষমতা আসছিল? পুলিশ নাই, থানা খালি করে পালায় গেছে, ট্রাফিক পুলিশ পর্যন্ত নাই, বিচারপতি নাই, আমলারা নাই, সরকার ছিল না 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। যখন ক্ষমতা নিচ্ছে কোনো সরকারের হাত থেকে ক্ষমতা নেয়নি। সারা দেশ ধ্বংসস্তূপ। ইন্ডিয়া এর মধ্যে বাদশাহেরা বন্যা বানায় দিল, আনসার বিদ্রোহ করলো, রিজার্ভ জয় বাংলা। বিএনপি একের পর এক আন্দোলন করে নাই। আপনার বিএনপি ইশরাক সিটি কর্পোরেশনের তালা মেরে দেয় নাই। অযথা প্রফেসর ইউনূসের সরকার নিয়ে যা খুশি তাই বলে নাই। খলিলুর রহমানকে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশি নাগরিক বলে প্রকাশ্যে বক্তৃতা দিছে না? আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে, না হয় আপনি তাকে বিদায় করবেন। এই দেশের নিরাপত্তা সংক্রান্ত কোন জাতীয় দায়িত্ব বিদেশি নাগরিকের হাতে থাকতে পারে না। তার সে বিদেশি নাগরিককে পররাষ্ট্রমন্ত্রী বানাইছেন কেন? একজন বিদেশি নাগরিককে পররাষ্ট্রমন্ত্রী বানাইলেন, কোন জবাব দেন এটা কেন বানাইছেন? আর সালাউদ্দিন সাহেব যদি মিথ্যা অভিযোগ করে থাকে তাহলে উনি ক্ষমা চাইছেন? চান নাই। আর আমাদেরও বিরোধী দল এতই তালেবর এই প্রশ্নটা করতে পারে না সংসদে। আর এই যে দেখেন বাটপার সাত্তার যে বলছিল 8 উপদেষ্টার সীমাহীন দুর্নীতির রেকর্ড নাকি তার কাছে আছে। তো এখন তো সে তারেক রহমানের একান্ত সচিব। কি মাল পানি খেয়ে কে সিস্টেম করে ফেলিছেন নাকি সে উপদেষ্টাদের সাথে? কেন এই দুর্নীতির হিসাব দেয় না? ওকে দিতে হবে এই দুর্নীতির হিসাব। সচিবালয়ে বিক্ষোভ করে অচল করে দেয় না এই বাটপার সাত্তার? তারে তো বানাই দিছে একান্ত সচিব। হ্যাঁ, বাটপার ছাড়া তো আপনাদের চলে না। হ্যাঁ, এক মুহূর্ত শান্তিতে থাকতে দিয়েছেন প্রফেসর ইউনূসকে। বাদ দেন প্রফেসর ইউনূসের কথা। 1971-এর 17 ডিসেম্বর কি দেশে এর চেয়ে ভালো ছিল? যুদ্ধ বিধ্বস্ত, পোর্টে মাইন বসানো, সমুদ্রে জাহাজ ভিড়তে পারে না, ব্রিজ বেশিরভাগ উড়ে গেছে, এয়ারপোর্টের রানওয়ে নাই, 1 কোটি শরণার্থী ইন্ডিয়ায়, সবার হাতে অস্ত্র। তার চাইতে খারাপ অবস্থা তারেক রহমান ক্ষমতা নিছে। বালসাল কইলেই হইল না। একটা জিনিস দেখায়, মানুষের আয় বৃদ্ধি আর ইনফ্লেশনের মধ্যে গ্যাপ। মানে মানুষের আয় বরকত আছে কিনা এটা বোঝার জন্য ইনফ্লেশন আর মানুষের আয় এটা যত কাছাকাছি থাকবে তাহলে বোঝা যাবে যে আয়ে বরকত আছে, কম দামে জিনিস কিনতে পারতেছে। এটা ইকোনমিক্সের ভাষায় বলে রিয়েল ওয়েজ থিওরি। এটা প্রফেসর ইউনূস ঠিক করে দিয়ে গেছিল যে এডিটর সাহেব দেখান, ওই অংশটুকু দেখান, ওটা কোন সময় দা জিনিসপত্রের দাম কমেছিল সবাই জানে। প্রফেসর ইউনূসকে কি অবস্থায় দিয়ে গেছিল হাসিনা সেটা দেখেন, আর সেখান থেকে কোন অবস্থায় নিয়ে আসছিল প্রফেসর ইউনূস সেটা দেখেন। সবকিছু বাদ দেন, প্রফেসর ইউনূস বুঝলাম খুবই খারাপ, এই কাজটা তো করছে। আপনারা কি করছেন এখন দেখেন। আবার দেখেন কইতেছে বিরোধী দল নাকি ভালোই বাসে না। কিন্তু আমি বিরোধী দলের একটা জিনিস আমি এটা বুঝি না, ওনারা আমাদেরকে ভালোই বাসে না, আমরা এত চেষ্টা করি। ওনারা বলে না, আমি বলে না মাননীয় স্পিকার বলে না, তুম হামসে মোহাব্বত করো হাম বেওয়াফা নেহি করেঙ্গে। দেখেছেন, বলছে তুম হামসে মোহাব্বত করো হাম বেওয়াফা নেহি করেঙ্গে। ভুলেছে পার্থ, তুম হামসে মোহাব্বত করো হাম বেওয়াফাই নেহি করেঙ্গে। তুমি আমাকে ভালোবাসো, আমি বিশ্বাসঘাতকতা করব না। আপনারা বিশ্বাসঘাতকতার কথা বলেন, জুলাই সনদের সাথে বিশ্বাসঘাতকতা কে করছে? হ্যাঁ, এগুলো কথা বলে লাভ আছে? বিএনপি মানেই বিশ্বাসঘাতক, বিএনপি মানেই বেঈমান, সে কথা দিয়ে কথা রাখে না। এখন আমাদের কইতে হয় তুঝকো ইজাহার এ মোহব্বত কি কসম इतना बता जुलाई सनद मानना ही नहीं था तो बेवफा दस्तखत क्यों किया
ও আফাকে কাগজ পার, তোর ভালোবাসার কসম এতটুকু বল, জুলাই সনদ যদি নাই মানিস, হে বিশ্বাসঘাতক, সে বিশ্বাসের সেই কাগজে দস্তখত করেছিলি কেন? আবার কয় উর্দুতে কইলাম, মানে খোটা দিচ্ছে জামাত ইসলামকে, উর্দুতে বললে নাকি ভালো বুঝবে। শুনেন, तुम हमसे मोहब्बत करो हम बेवफा नहीं करेंगे। না না মানে মানে বলে উর্দুতে বললাম যাতে বুঝতে সুবিধা হয়। উর্দু বই দেখছি একটা, আমি একটা উর্দু বই দেখছি, ওই যে পিছে উর্দু বই একটা, এটা একটু বল এটা বুঝতে শোনা। এটা পিওর উর্দু না পার্থ, এটা হিন্দুস্তানি, বোম্বে সিনেমার ডায়ালগ। আমাদের টাইমে মোহাম্মদ রফির একটা গান ছিল, হ্যাঁ, ওইখানে বেওয়াফা শব্দটা ছিল, হ্যাঁ, একটা বিশ্বাসঘাতকতা নিয়ে গান। আমরা তো গাইবার পারি না, কিন্তু পুরানা গান তো চ্যাংড়া প্যাঁড়া শুনলে হয়তো বুঝবার পারবি আর কি। গানটা ছিল ইনকে আর কি, ক্যা হুয়া তেরা ওয়াদা ও কসম ও ইরাদা ভুলেঙ্গা দিল जिस दिन तुम्हें ओ दिन जिंदगी का आखिरी दिन होगा, क्या हुआ तेरा वादा ओ कसम ओ इरादा, याद है मुझको तूने कहा था तुमसे नहीं रोटेंगे कभी, दिल की तरह से हाथ मिले है कैसे भला छोटेंगे कभी, तेरी बाहों में बेटी हर सम बेवफा ये भी क्या याद नहीं, क्या हुआ तेरा वादा ओ कसम ओ इरादा भूलेंगा दिल जिस दिन तुम्हें वो दिन जिंदगी का आखिरी दिन होगा। आखिरी दिन হবে, যেহেতু বিশ্বাসঘাতকতা করছে, আখরি দিন আসিচ্ছে। আমরা বুঝি পার্থ যে মোদি কয়া দিছে হিন্দুস্তানি চালাইতে হবে সংসদে, ওটারে উর্দু বলে জামাতের কান্দে চাপায় দেওয়ার তো দরকার নাই। আমরা বুঝি, হ্যাঁ, প্রভুর ভাষায় কথা কইতে হয়। এই সংসদে যত হিন্দুস্তানি বলছে, বিএনপির এমপিরা কায়কবাদও বলছে, বাংলাদেশের সংসদে ইতিহাসে নাই এত হিন্দুস্তানি কথা বলা হয়েছে। আমি বুঝি কিছুদিন পরে ওই সংসদে ওই গান গাওয়া হবে, জনগণ মন অধিনায়ক জয় হয়ে। হাসিনা ওইটা ঢাকা ইউনিভার্সিটির সিনেট ভবন পর্যন্ত আনিছিল, ওটা সংসদে ডুববি। ফাইনালি পার্থরা নাকি রাজাকারের সাথে যুদ্ধ করেছে, দেখেন বলে কি। যুদ্ধের ইতিহাস যখন বলতে হবে, তখন আমি কার সাথে? আমি হাবার সাথে যুদ্ধ করছি, আমরা রাজাকারের সাথে যুদ্ধ করছি, এবং তাই আমরা এখানে আসছি। পাকিস্তানি আর্মিদের সাথে যুদ্ধ করি না, আমরা রাজাকারদের সাথে যুদ্ধ করেছি। হ্যাঁ, তাদের রাজাকারদের কেন সারেন্ডার করানো হইলো না? হ্যাঁ, কেন তাহলে পাকিস্তানি আর্মি কেন সারেন্ডার করলো? আর এই পেলা মিলিটারি রাজাকারদের যাদের ট্রেনিং ছিল সাকুল্যে 1 থেকে 1.5 মাস, তাদের সাথে ফাইট করার জন্য ইন্ডিয়ান আর্মি ডেকে আনা লাগলো। হ্যাঁ, রাজাকারের তালিকা তো সরকারের কাছে আছে, মোট 10,789 জন হাসিনার নামধাম প্রকাশ করছিল। এই হইতেছে টোটাল রাজাকার। আর মুক্তিযোদ্ধা আছে 2 লাখ, মানে 2 লাখ মুক্তিযোদ্ধা এই 11,000 রাজাকারের সাথে যুদ্ধ করছে। তারপরেও ইন্ডিয়ান আর্মিকে ডেকে আনতে হয়েছে। এবার এটা নিয়ে গব্বে বাঁচে না। হ্যাঁ, দেখেন কি অবস্থা। হ্যাঁ, এই 11,000 স্বল্প ট্রেনিং পাওয়া রাজাকার আপনাদের মতো বীরদের হাগা ছুটাই দিল। 9 মাসে কিছু করতে পারলেন না, আর হাগা এমন ছুটাইছে যে 55 বছর সে যা ডাইরেক্ট হয়েছিল সেটা ভালো হইতেছে না। রাজাগারি তো সমস্যা, এগুলোর নাম ধরে বিচার করেন, কেউ তো মানা করে না, আছে তো লিস্টি। আর হ্যাঁ, তারেক রহমানের কাছে সোহরাওয়ার্দীর উদ্যানে আরেকবার সারেন্ডার করবিনি রাজাকার বাহিনী। তারেক রহমান মুক্তিযোদ্ধা বানানোর বিএনপির হাউস পূরণ হবে, জমে একেবারে ক্ষীর হয়ে যাবে। কইরা ফেলান।